আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। আপনারা যে ভিডিওটা দেখলেন এটা সিলেটের হবিগঞ্জের একটা ভিডিও। এই ভিডিওতে যেই গাড়ি ভাঙচুর করা হচ্ছে সেই গাড়িতে হবিগঞ্জে গিয়েছিল বাংলাদেশের বর্তমান প্রজন্মের দুই পরিচিত মুখ, যারা কথায় কথায় এটা করব সেটা করব, ছিঁড়ে ফেলবো, ফাটিয়ে ফেলবো বলে না, সেই তথাকথিত নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম। তারা তাদের জাতীয় নাগরিক পার্টির কর্মসূচির অংশ হিসাবে সিলেটের হবিগঞ্জে গিয়েছিল, সেখানে পথসভা করেছে। কি সুন্দর সুন্দর দুইটা চেহারা, ইস! এমন মায়ের দিয়েছে, মায়ের খাওয়ার পর চেহারার শেপ পুরো পরিবর্তন হয়ে গেছে। সার্জিস আলমের হাত ফাটিয়ে দিয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারিকেও জায়গায় জায়গায় একদম পেরা দিছে। কত বড় বড় কথা, আন্দোলন করব, সংগ্রাম করব, তারেক রহমানকে ফেলে দেব, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেব না, বাংলাদেশে আর আওয়ামী লীগ কখনো রাজনীতি করতে পারবে না, কত কথা। আমি শুধু এদের দেখি আর হাসি। আরে অর্বাচীনের দল, বাংলাদেশ আওয়ামী লীগের একটা উপজেলায় যতগুলা নেতাকর্মী সমর্থক আছে, তোদের পুরো দলে ততগুলা কর্মী সমর্থক নাই। একথা আমার না, লাল বিপ্লবী সাংবাদিক মাসুদ কামাল বলেছিল একটা টক শোতে, যে বাংলাদেশ আওয়ামী লীগের একটা উপজেলায় যতগুলা নেতাকর্মী আছে ততগুলা নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি এনসিপির সারা বাংলাদেশেও নাই। নাহিদ ইসলামের একটা বক্তব্যের উপর ভিত্তি করে বলেছিল, দেখ ভাই, তোদের অনেক বয়স কম, অল্প বয়স, আমাদের থেকে অনেক কম, অল্প বয়সে টাকা পয়সা পেয়েছিস, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে গিয়েছিস, যা ইচ্ছে তাই করছিস, বলি কি এখন একটু থাম, যদি পারিস দেশটা থেকে চলে যা, যদি বাঁচতে চাস, কারণ তোদের ভবিষ্যৎ ভালো না। এখনো বাংলাদেশ আওয়ামী লীগ আসে নাই, বঙ্গবন্ধু কন্যা ডিসেম্বরে বাংলাদেশে ফিরলে তোদের কি হবে তোরা কি বুঝিস? আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর তোরা যা করেছিস এগুলার 10% যদি তোদের উপর ফিডব্যাক আসে, তোরা কি নিতে পারবি? আওয়ামী লীগ একটা অনুভূতির নাম, এনসিপির মতো ভেসে আসা কোনো সংগঠন না, বিএনপির মতো সেনা ছাউনিতে সৃষ্টি হওয়া কোনো সংগঠন না। এই সংগঠন বাংলাদেশের মা, মাটি এবং মানুষের প্রয়োজনে সৃষ্টি হয়েছিল। বাংলাদেশের মানুষ এই সংগঠনকে ভালোবেসে সৃষ্টি করেছিল, বাংলাদেশের মানুষ এই সংগঠনকে এখনো ভালোবাসে। পৃথিবীর যে প্রান্তে তোরা যাবি তোদের এরকম অবস্থা হবে। আজকে হবিগঞ্জে আওয়ামী লীগ পিটিয়েছে, পেটায়নি। হবিগঞ্জ জেলা ছাত্র দল এবং ওইখানকার একটা উপজেলা ছাত্র দলের নেতাকর্মীরা তোদেরকে এমন পিটিয়েছে, তোদের হাতের রক্ত বের করে দিয়েছে, তোদের গাড়ি ভাঙচুর করেছে, নাসিরউদ্দিন পাটোয়ারিকে চিপামার দিয়েছে। চিপামার বুঝেন, মানে যেই সব জায়গায় মারার পর চাইলেও দেখানো যায় না পাবলিকলি, ওইসব জায়গায় নাসিরউদ্দিন পাটোয়ারিকে মেরেছে ছাত্রদল, কারণ লাগামহীন বক্তব্য। নাসিরউদ্দিন পাটোয়ারি কথায় কথায় তারেক রহমানকে হুমকি দেয় না, ধামকি দেয় না, হুঁশিয়ারি দেয় না। আরে ভাই, সে রানিং প্রাইম মিনিস্টার। বিএনপি যেমন দলই হোক না কেন, বিএনপির তো একটা জনসমর্থন আছে, বিএনপির তো কর্মী সমর্থক সারা বাংলাদেশে আছে। তোদের কি আছে ভাই? তোদের তো পায়ের নিচে মাটি নাই, তোদের মাথার উপর আকাশ নাই। তোরা যেভাবে কথা বলিস এগুলা রাজনৈতিক ভাষা হতে পারে না। রাজনৈতিক সংস্কৃতিকে তোরা ধ্বংস করেছিস 5 আগস্টের পর। অশ্লীলতা, অশ্রাব্য স্লোগান এগুলা জন্ম দিয়েছে কে? এই এনসিপি। আজ পরিণতি বাংলাদেশের মানুষ দেখলো। এই জাতীয় নাগরিক পার্টির 3 নেতাকে গতকাল নেত্রকোনায় বেধড়ক পিটিয়েছে সাধারণ জনতা। পেটানোর পর গায়ের কাপড় চুপড় খুলে নিয়ে নাঙ্গা করে ছবি তুলিয়েছে। এগুলা সারা বাংলাদেশে হচ্ছে। এগুলা কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করছে না। এখনো কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বাংলাদেশের রাজনীতিতে স্বাভাবিকভাবে উপস্থিতির জানান দেয়নি। ডিসেম্বরের পর তোদের কি হবে একথা ভাবি আর চিন্তা করি। অল্প বয়সে পাকলে দুঃখ থাকে চিরকাল। সার্জিস আলমের গত 2 দিন পূর্বের একটা ফেসবুক স্ট্যাটাস আমি আপনাদেরকে দেখাই, দেখেন মজা পাবেন। বিএনপি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের গ্রিন সিগন্যালে এবং পুলিশের সহযোগিতায় স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ জেলা কক্সবাজার এবং গাজীপুরে ছাত্রলীগের মিছিল এবং ঝটিকা মিছিল হয়েছে। প্রিয় বিএনপি, এত তাড়াতাড়ি আপনাদের লক্ষ লক্ষ নেতাকর্মীদের উপর স্বৈরাচার আওয়ামী লীগের করা 17 বছরের জুলুম, নির্যাতন, গুম, খুন সব ভুলে গেলেন? এত তাড়াতাড়ি শহীদ ওয়াসিম সহ জুলাই অভ্যুত্থানে জীবন দেওয়া, রক্ত দেওয়া আপনাদের শত শত নেতাকর্মীদের সব ত্যাগ ভুলে গেলেন? নাকি আপনাদের নেতাকর্মীদের উপরে এত জুলুম, নির্যাতন কিংবা তাদের রক্ত, জীবনের কোনো মূল্য আপনাদের কাছে নেই? নাকি যা বলেন কিংবা যা করেন সবাই লোক দেখানো? নেতাকর্মীদের কথা বাদই দিলাম, বেগম খালেদা জিয়ার সাথে যে নির্মমতা হয়েছে সেসব কি 6 মাস যেতে না যেতেই ভুলে গেলেন? মনে রাখবেন, পাপ কিন্তু পাপ কেউ ছাড়ে না। সার্জিস সেদিন স্ট্যাটাসটা দিয়েছে যেদিন গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান সিরাজুল ইসলাম গাজীপুরে একটা বিশাল মিছিল করেছিল।
এই মিছিলের পর সার্জিসদের মাথা নষ্ট হয়ে গেছে। এরপর বিএনপিকে উস্কে দিচ্ছে যে বিএনপি ছাত্রলীগের উপর যাতে আরো চড়াও হয়, ছাত্রদল যেন ছাত্রলীগের উপর আরো চড়াও হয়। কিন্তু এরা সকাল থেকে সন্ধ্যা বিএনপিকে হুঁশিয়ারি দেয়, হুমকি ধামকি দেয়, বিএনপিকে আধা ঘন্টার মধ্যে সরকার পতন ঘটাবে। কর্নেল অলি বলে, নাহিদ ইসলাম, শফিকুর রহমান জামাতের আমির, এরা যদি রাস্তায় নামে বিএনপি 30 মিনিট টিকতে পারবে না, অনেক কথা। মানে সকাল থেকে সন্ধ্যা বিএনপিকে গালিগালাজ করে। কেন জুলাই সনদ বাস্তবায়ন করা হলো না, কেন বিএনপি জুলাই স্পিরিটের বিরুদ্ধে কাজ করছে, কেন গণভোটের রায় বিএনপি বাস্তবায়ন করছে না, এগুলো অনেক কথা বলে বিএনপিকে দিনরাত গালিগালাজ করে এই নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ। আজকে বিএনপিকে উস্কে দিতে গিয়ে বিএনপির হাতেই যে মাইরটা এরা খেয়েছে, এদের চেহারা কিন্তু ভস্কায় গেছে। সিরিয়াসলি বলতেছি, এদের চেহারা ভস্কায় গেছে। এখনো অরিজিনাল ফুটেজ গুলো আসে নাই, আসলে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। এটা মাত্র শুরু, পিকচার আভি বাকি হ্যায়। সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, অপেক্ষা করো, তোমাদের ভবিষ্যৎ আমরা দেখে যাব। কোনো হুমকি ধামকি না, কিন্তু ভুলেও হুমকি ধামকি দিচ্ছে না। বাংলাদেশের মানুষ সবকিছুর প্রতিদান এমন ভাবে দেবে, আর কোনোদিন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবা না। তোমরা যে অন্যায় করেছো, তোমাদের অন্যায়ের মাত্রা সীমা ছাড়িয়ে গেছে। বাংলাদেশটা ধ্বংস করে দিয়েছো। বাংলাদেশের তরুণ প্রজন্মকে ভুলভাল বুঝিয়ে প্ররোচিত করে রাস্তায় নামিয়ে দেশটার করে দিয়েছো। সুতরাং কর্মফল ভোগ করতে হবে, প্রস্তুতি নাও। কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে, ক্যামেরা, ফোন সব ওই জিকে গৌসের ছাত্রদল, যুবদলের সন্ত্রাসী বাহিনী সব নিয়ে গেছে। এবং আমাদের একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুঁতা মারছে, তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা, আরেকজনের মুখে রড দিয়ে বাড়ি মারছে। এই ভাইদেরকে, এবং উনি আমার জেলা সেক্রেটারি এনসিপি, উনি একজন ভাইকে বাঁচাইতে গিয়ে রড দিয়ে উনার এই কোন ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। সালাউদ্দিন আহমেদকে জবাব দিতে হবে, তারা কি এই জিকে গাউসদেরকে এই সন্ত্রাসী কার্যক্রমের ঠিকাদারি দিয়ে রাখছে কিনা। এর বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি। যদি পারে আমাদেরকে মেরে ফেলবে, এখান থেকে প্রয়োজনে আমাদের লাশ যাবে, কিন্তু এর বিচার, এর জবাব তারেক রহমানকে দিতে হবে। আজ ট্রেলার দেখলা, পিকচার আরো কদিন পর দেখবা। ডিসেম্বর আসার আগেই পরামর্শ দেই, দেশ থেকে চলে যাও যদি এক্সিট নিতে পারো, অন্যথায় পরিস্থিতি ভালো হবে না। আবারও বলতেছি, হুমকি ধামকি না, এটাই রিয়েলিটি। ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের দেশে এবং অন্যান্য দেশে আজ এবং অতীতকালে যত ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, তার বেশিরভাগই হয়েছে প্রাসাদ ষড়যন্ত্রে। শুরুটা হয়েছে নিজের বাড়ি থেকে, ঘর থেকে। কখনো আপন ভাই, কখনো স্ত্রী, কখনো সন্তান, কখনো আত্মীয় স্বজন, কিংবা কখনো একান্ত বিশ্বস্ত ব্যক্তি। তারা রাজার সঙ্গে, ক্ষমতাধর ব্যক্তির সঙ্গে, রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে বেইমানি করেছে, মুনাফিকি করেছে, তাকে দুষ্ট বুদ্ধি দিয়েছে এবং এমন কর্মকাণ্ড করেছে, সেই কর্মকাণ্ডের ফলে রাজনীতিবিদ বা রাজা বা ক্ষমতার যিনি কেন্দ্র রয়েছেন, তার ব্যক্তিগত ইমেজ মারাত্মকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এই প্রাসাদ থেকেই বিদেশি যারা আক্রমণকারী, তাদেরকে আক্রমণ করা মানে আমন্ত্রণ জানানো হয়েছে। এই প্রাসাদে বসে একান্ত রাজার আপনজন, তারা আততায়ী ভাড়া করে এনেছে, প্রাসাদে ঢুকিয়েছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে। এবং এই প্রাসাদের মধ্যে যিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজা মহারাজার বডিগার্ড, তার হাতে বহু রাজাবাসা খুন হয়েছেন। এই প্রাসাদে বসে সবচেয়ে বিশ্বস্ত যে ডাক্তার, তার চিকিৎসা কাজে নিয়োজিত থাকেন, তিনি রাজাকে বিষ প্রয়োগ করেছেন। এই প্রাসাদে বসে যিনি পাচক, খাবার তৈরি করেন, তিনি রাজার খাবারে বিষ মিশিয়ে রাজাকে শেষ করে দিয়েছেন। যে প্রেয়সী, প্রিয়তমা, তার স্ত্রী, সেই প্রিয়তমা স্ত্রী কখনো বিষ প্রয়োগ করে তাকে মেরেছে, কখনো গলা টিপে মেরেছে, কখনো যাকে বলা হয় মুখে বালিশ চেপে বড় বড় রাজাবাসাকে মেরে ফেলেছে। এরকম ঘটনা যদি আমি বলি, অ্যাটলিস্ট 100 ঘটনা আমি আপনাদেরকে বলতে পারবো। তো কাজেই একটি সরকারের যে পতন হয়, সেই পতনের শুরুটা হয় প্রাসাদ থেকে। আর সেই প্রাসাদে যে রাজনীতির পতন হয়, ক্ষমতার পতন হয়, এটার কতগুলো ডাইমেনশন থাকে। 1 নম্বর ডাইমেনশন হলো সরাসরি রাজাকে মেরে ফেলা। দ্বিতীয়ত হলো যে
রাজার সকল তথ্যপত্র দুর্বল দিকগুলো প্রতিপক্ষের কাছে হস্তান্তর করে, প্রতিপক্ষ সেটা ব্যবহার করে কখনো রাজপ্রাসাদ আক্রমণ করবে, কখনো তার রাজাকে আততায়ী পাঠিয়ে মেরে ফেলবে, কখনো রাজার বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলবে এবং রাজার গোপন বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করে জনবিচ্ছিন্নতাকে করে ফেলবে। এইভাবেই তো অতীতকালে ঘটনাগুলো ঘটেছে। ভারতে নাদির শাহ এসে ভারত আক্রমণ করলেন, বা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারত আক্রমণ করলেন, সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করলেন, হালাকু খান বাগদাদ আক্রমণ করলেন। এই ঘটনাগুলো ঘটেছে, এরকম অসংখ্য ঘটনা, যেটার শুরুটা হয়েছিল একদম রাজপ্রাসাদের ভিতর থেকে, একান্ত আপনজন। তো সেই দিক থেকে আমাদের দেশের সাম্প্রতিক দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনি যদি ধরেন শেখ হাসিনা, তার যে পতন, তার পতনের যে বীজ, এই বীজটি বপিত হয়েছে, তারপর সেই বীজ থেকে গাছ হয়েছে, ফল হয়েছে, ফুল হয়েছে, ফল হয়েছে, সবই ওই গণভবনে। এবং যে লোকগুলো তার পতন ঘটেছে তাদের একটা অংশ তাকে ছেড়ে গিয়েছেন, একটা অংশ জেলখানাতে আছে এবং একটি অংশ এখনো তাকে ঘেরাও করে আছে। তিনি এখনো পর্যন্ত দিল্লিতে বসে একটা সিঙ্গেল লোক পাননি যার সঙ্গে তার 20 থেকে 30 বছরের, 40 বছরের নিঃস্বার্থ প্রেম, নিঃস্বার্থ ভালোবাসা, মানে প্রেম বলতে মানে তাকে অন্তঃস্থল থেকে ভালোবাসেন, এরকম একটা সিঙ্গেল লোকের সন্ধান উনি এখন পর্যন্ত পাননি। ওনার পরিবার, আমরা যা কিছু দেখেছি, ওনার ছেলের সাথে ওনার সম্পর্ক, ওনার পুত্রবধূর সাথে সম্পর্ক, ওনার বোনের ছেলে মেয়ে, এই যে বা আত্মীয় স্বজন যাদের সাথে সম্পর্ক, এটা আমরা দেখেছি বাইরে যে ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট, তিনি ছেলের সঙ্গে ফুটবল মানে ব্যাডমিন্টন খেলছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু পরিবারের অভ্যন্তরে তাদের মধ্যে যে আসলে কি সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটি মানে এটি সোজা একটা বাংলা কথা বলি তাহলে আপনি বুঝতে পারবেন। 1/11 সময়টিতে যখন শেখ হাসিনা গ্রেপ্তার হয়েছিলেন, তখন আমরা দিনের পর দিন তার জেলখানার সামনে দাঁড়িয়েছিলাম। অনেকে কেঁদেছি, অনেকে মিছিল মিটিং করেছে, যার যার অবস্থান থেকে তার মুক্তির জন্য প্রাণরক্ত চেষ্টা করেছে। আচ্ছা বলেন তো, তার কোনো সন্তান সন্ততি, সেটা সজীব ওয়াজেদ জয় বলেন বা সাইমা ওয়াজেদ পুতুল বলেন বা ববি বলেন, রূপন্তী বলেন, টিউলিপ সিদ্দিকী বলেন, 1/11 সময় শেখ হাসিনা জেলখানায় সামনে কাউকে দেখেছেন? আপনি বলেন শুধু, আমি জানি না। আবার এখন তার এই বিপদের সময়টিতে বাংলাদেশে তার খুব আপনজনে এসে এই মুহূর্তে যদি দাঁড়ায়, আচ্ছা ঠিক আছে শেখ হাসিনা আসতে পারছে না, কিন্তু যদি জয় আসেন, রূপন্তী আসেন, টিউলিপ সিদ্দিকী আসেন, তারপরে ববি আসেন, কি হবে বলেন তো বাংলাদেশে? কিন্তু তারা আসছেন না। ঠিক একই অবস্থা আপনি চিন্তা করেন, বেগম জিয়ার ক্ষেত্রে চিন্তা করেন। তিনি পুরোটা সময় অসুস্থ ছিলেন, তাকে জেলে নেওয়া হলো, কোকো মারা গেলেন, কত কিছু হলো, কিন্তু তারেক রহমান সাহেব তো আসেননি। এখন তিনি যত ভাতৃপ্রেম দেখান, যত মাতৃপ্রেম দেখান, কিন্তু মোসাদ্দেক আলী ফালু যখন লাশ নিয়ে, তাকে নিষেধ করা হয়েছিল বিভিন্ন গোয়েন্দা এজেন্সি থেকে যে ডোন্ট ডু ইট, কিন্তু মোসাদ্দেক আলী ফালু তিনি আরাফাত রহমান কোকোর লাশ নিয়ে তিনি দেশে আসলেন এবং সেই লাশ নিয়ে বেগম জিয়ার সঙ্গে দেখা করলেন। এরপর তাকে জেলে ঢুকতে হলো, তিনি তো জেলে গেছেন। তো মোসাদ্দেক আলী ফালু যদি জেলে যেতে পারেন, আবার তারেক রহমান সাহেবকে ভালোবাসতে গিয়ে গিয়াসউদ্দিন আল মামুন তার পুরো জীবনটা তিনি জেলে কাটিয়েছেন, তার ব্যবসা বাণিজ্য সব কিছু জেলে কাটিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তারেক রহমান সাহেবের পক্ষে বিপক্ষে একটা শব্দ তিনি করেননি। আমি এবং তিনি জেলখানাতে একই ছেলে ছিলাম, পাশাপাশি রুমে ছিলাম, 3 বেলা একত্রে খেয়েছি, 5 বেলা একত্রে জামাতে নামাজ পড়েছি, 50 দিন। একটি বারের জন্য তারেক সাহেবের সাথে তার কি সম্পর্ক, তার সাথে তারেক সাহেবের কি লেনদেন, একটা সিঙ্গেল শব্দ তিনি উচ্চারণ করেনি। আমরা চেষ্টা করে তার কোনো ব্যক্তিগত বিষয় তার কাছ থেকে জানতে পারিনি। এখন সেই দিক থেকে আপনি চিন্তা করেন যে
তিনি তার সারাটা জীবন যে বন্ধুর জন্য দিয়ে দিলেন, সেই বন্ধু তার জন্য কি করলো, এখন তার জন্য কি করছে, এগুলোর ফলাফল কিন্তু কখনোই ভালো হয় না, কখনোই ভালো হয় না। এটা বিএনপির জন্য প্রযোজ্য, আওয়ামী লীগের জন্য প্রযোজ্য। আমাকে একবার সেই একজন ভারতীয় কূটনীতিবিদ, এটা সম্ভবত 15-16 সনের দিকে, একজন ভারতীয় ডিপ্লোম্যাট, বাংলাদেশের একজন এমিনেন্ট জার্নালিস্ট, তার বাসায় একটা বৈঠক হচ্ছে, সেখানে তিনি বললেন যে আমাদের নেটওয়ার্ক এমন পর্যায়ে যে তারেক রহমান সাহেব তার কোন বাথরুমে কখন টয়লেট পেপার মানে টিস্যু পেপারটা পরিবর্তন করলেন, সঙ্গে সঙ্গে সেই খবরটা আমাদের কাছে চলে আসে। আপনি বুঝেন প্রাসাদ ষড়যন্ত্র কোন পর্যায়ে। তো সেদিক থেকে শেখ হাসিনার প্রাসাদ ষড়যন্ত্র, যার কারণে তার ক্ষমতাচ্যুতি হয়েছে, যার কারণে তার সম্পর্কে মানুষ বাজে কথা বলে, তার সম্পর্কে তার নৈতিক মনোবল ভেঙে গেছে। সেই কারণে আজ বাংলাদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা নয়, লক্ষ লক্ষ কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, এখন সরকার বলছে 16 লক্ষ কোটি টাকা, 16 লক্ষ কোটি টাকা বাদ দেন, 8 লক্ষ কোটি টাকা তো গেছে। এই টাকাগুলো যারা পাচার করেছে তাদের সঙ্গে এখন শেখ হাসিনার কেমন সম্পর্ক? এই টাকাগুলো যারা পাচার করেছে সেই টাকাগুলো কোথায়? এই টাকাগুলো এই বিদেশের মাটিতে এখন অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন যারা পালিয়ে বেড়াচ্ছেন, ঠিকমতো খেতে পারছেন না, তাদের অবস্থা কি বলেন? বাংলাদেশে যারা লক্ষ লক্ষ নয় কোটি কোটি আওয়ামী লীগের নেতাকর্মী যারা দুর্ভোগ দুর্দশায় পড়ছেন, তারা দলের পক্ষ থেকে আজকের দিন পর্যন্ত একটু সিঙ্গেল সাহায্য পেয়েছেন, সহযোগিতা পেয়েছেন, এই ঘটনা কেউ বলতে পারবে না। অথচ গণভবনে কত কোকিল, কত টিয়া, কত ময়না, কত পাখি, সরকারি অফিসগুলোতে একদিকে দরবেশ গ্রুপ, আর একদিকে এসালম গ্রুপ, এবং সেই এসালম গ্রুপ, দরবেশ গ্রুপ এরা যারা ব্যবসা বাণিজ্য করতেন, তারা আবার সঙ্গে সঙ্গে বিএনপির যারা লোকজন আছেন তাদেরকে ভাগ দিতেন, নিয়মিত ভাগ দিতেন। এটা কি শেখ হাসিনা জানতেন যে তার লোকজন সরকারি ব্যবসা করছে, তাকে ব্যবহার করে সবকিছু করছে, এবং সেই টাকা বিএনপির লোকদের কাছে যাচ্ছে? আবার তারেক রহমান সাহেব কি জানতেন বা জানেন যে তার আশেপাশে যারা থাকেন, তার দলের ভিতরে যারা লোক রয়েছেন, তাদের একটা বিরাট অংশ আওয়ামী লীগের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, তাদের একটা বিরাট অংশ ডিজিএফআইয়ের সঙ্গে সম্পর্ক ছিল, এবং সরকার কাছ থেকে টাকা নিত, ডিজিএফআই থেকে টাকা নিয়ে তারা তাদের সংসার চালাতো, এবং সেই লোকগুলোই এখন তারেক রহমান সাহেবের কাছাকাছি আছে। এই কথা কি তিনি জানেন? অথবা তিনি অনেক লোককে ভালোবাসেন যারা প্রকাশ্যে প্রচণ্ডভাবে জামাতকে গালাগালি করেন, প্রচণ্ডভাবে আওয়ামী লীগকে গালাগালি করেন। আওয়ামী লীগকে এবং জামাতকে গালাগালি করার ক্ষেত্রে তাদের শ্রেষ্ঠত্ব, মানে এটা কেউ অতিক্রম করতে পারে না। কিন্তু এই লোকগুলো যে আওয়ামী লীগের এবং এই লোকগুলো যে জামাতের গুপ্ত, এটা কি তিনি বুঝতে পারেন? ফলে কি হলো যে বহু প্রাসাদ, নতুন নতুন প্রাসাদ তৈরি হয়, সেই সকল প্রাসাদে নতুন নতুন অধিবাসী আসেন, মেহমান আসেন, কিন্তু সেই প্রাসাদের মধ্যে যে ষড়যন্ত্র, সেটি আব্বাসী খলিফাদের জমানাতে যেমন ছিল, সালাউদ্দিন আইয়ুবের জমানাতে তেমনি ছিল, মুর সম্রাটদের জমানাতে যেমন ছিল স্পেনে, একইভাবে কর্ডোভা, সেভিল, এই সমস্ত শহরের যারা উমায়া শাসক ছিলেন সেখানে তদ্রুপ ছিল। দামেস্কে যেভাবে ছিল, গুরগাঁওয়ে তেমন ছিল, মুঘল হ্যারেমে যেভাবে ছিল, একইভাবে বঙ্গভবনও ঠিক একইভাবে আছে। তো সেই দিক থেকে বর্তমান যে সরকার, জনাব তারেক রহমান সাহেবের সরকার, কখনোই প্রাসাদ ষড়যন্ত্র 100% যাকে বলা হয় বন্ধ করা যায় না। তবে সরকার প্রধান যদি মার্কাস অর্লিয়াসের মতো হন, দার্শনিক, ভালো হৃদয়, ভালো মন, উদার মন, এবং কোনো অবস্থাতেই নিজের সঙ্গে আত্মপ্রবঞ্চনা করেন না, অভিনয় করেন না, মুনাফিকি করেন না, তিনি যা না তা কখনো দেখানোর চেষ্টা করেন না,
অলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখ হওয়ার চেষ্টা করেন না, তাহাজ্জুদি অলি আল্লাহ হওয়ার চেষ্টা করেন না, হযরত ওমর হওয়ার চেষ্টা করেন না। তিনি যা অ্যাজ ইট ইজ, জাস্ট লাইক একেবারে যে সিম্পল ম্যান। এ সকল মানুষের বিরুদ্ধে সাধারণত চক্রান্ত হয় না, এবং এটা অনেকটা আতরের মতো অবস্থা হয়, সুগন্ধির মতো অবস্থা হয়। মানে চক্রান্তকারীরা সবসময় মশা মাছি এদের মতো হয়। আর এই ধরনের মানুষ যাদের নৈতিক চরিত্র ভালো, আর নৈতিক চরিত্র বলতে বোঝাচ্ছে যেমন আপনি একসময় জেনা করেছেন, ব্যভিচার করেছেন, কিন্তু আপনি তওবা করলেন যে আল্লাহ আমি আর করবো না, এবং এরপর থেকে আপনি সেভাবে চলছেন। আপনি একসময় খুব মিথ্যাচার করেছেন, একসময় খুব দুর্নীতি করেছেন, অনিয়ম করেছেন, কিন্তু আপনি তওবা করে মুহূর্তের মধ্যে আপনি ভালো হয়ে গেছেন। আল্লাহ কিন্তু ওইটাই গ্রহণ করে, কিন্তু আপনি কিছুই হননি। আপনি আগের মতো জেনা করতে চান, ব্যভিচার করতে চান, দুর্নীতি করতে চান, অবিচার করতে চান, কিন্তু সাধু সন্ন্যাসী সাজতে চান। এই জিনিসগুলো যে কোনো একটা প্রাসাদের মধ্যে ভীষণ রকম নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে। বাইরের লোককে আপনি যতই মুগ্ধ করেন, কিন্তু আপনার আশেপাশে যারা লোকজন রয়েছে তাদেরকে আপনি কোনো অবস্থাতেই বিভ্রান্ত করতে পারবেন না। শেখ হাসিনার বাসার বিড়ালটা, শেখ হাসিনার একান্ত কাছের লোকটি, একটা পিয়ন, সে কখন 400 কোটি টাকা, ওই পিয়নটাকে আমি চিনি। যে পিয়নটাকে শেখ হাসিনা বলেছেন আমার পিয়ন 400 কোটি টাকা নিয়েছে, সেই পিয়নটাকে আমি চিনি। আপাদ মস্তক সৎ ছিলেন, এবং শেখ হাসিনা 96 থেকে 2001 পর্যন্ত ক্ষমতায় থাকার পরেও সেই পিয়নের আগের জমানাতে ঢাকার শহরে একটা বাড়ি তো দূরের কথা, একটা অ্যাপার্টমেন্ট কেনার অবস্থা তার ছিল না। এবং সেই পিয়ন শেখ হাসিনার সারা জীবন শেখ হাসিনার সঙ্গে থাকার পরেও 1/11 সময় তার সংসার চলছিল না। তাকে 2000 টাকা দিয়ে, 5000 টাকা দিয়ে তাকে চালানোর মতো কোনো নেতা আওয়ামী লীগে ছিল না 2006-07 সনে। তখন আমি তাকে চিনি, এই ছেলে। এরপর যখন বিএনপি ক্ষমতায় এলো, তখন আমরা কয়েকজন, আমি, তারপরে মাহমুদুল সামাদ, আমরা আমাদের যে গার্মেন্টস ব্যবসার ঝুট ব্যবসা, এই পিয়নটাকে দেই। সেই পিয়ন তার ভাইয়ের মাধ্যমে সে ব্যবসা বাণিজ্য করে ভালো ছিল। সেই পিয়ন হঠাৎ করে 400 কোটি টাকা মালিক হলো কী করে? নিঃসন্দেহে সে তার আশেপাশে এমন সব দুর্নীতি করতে দেখেছে যেগুলো দেখে সে নিজেকে স্থির রাখতে পারেনি। তার চোখের সামনে এই ঘটনাগুলো ঘটেছে। জাস্ট ছোট্ট একটা উদাহরণ, সত্য মিথ্যা আমি জানি না, ঘটনাটা আমাকে একজন বলেছেন, আমি বলি। একজন প্রভাবশালী মন্ত্রী, সে প্রধানমন্ত্রীর রুমে ঢুকছেন বারবার, তার চিফ ইঞ্জিনিয়ারের সেই একটা ফাইল স্বাক্ষর করার জন্য। তো চিফ ইঞ্জিনিয়ারের ফাইল স্বাক্ষর করার জন্য তিনি ঢুকছেন, কিন্তু প্রধানমন্ত্রী স্বাক্ষর করছেন না। শেখ হাসিনার কথা বলছি। পরে সেই মন্ত্রী, খুব বড় মন্ত্রী, সে এই পিয়নের শরণাপন্ন হলো যে ভাই তুমি একটু গিয়ে দেখো, প্রধানমন্ত্রীকে রাজি খুশি করিয়ে এইটাকে একটু ফাইলটা স্বাক্ষর করায় নিয়ে আসো। তো শেখ হাসিনা তার যে পিয়ন, ড্রাইভার, দারোয়ান, এদের প্রতি ভীষণ রকম দুর্বল ছিলেন। তো এই ছেলেটা যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর তখন সে বলছে যে ও এসকে 4-5 দিন যাবৎ ঘুরতেছে মন্ত্রী, ও তো ওই চিফ ইঞ্জিনিয়ারের কাছ থেকে অনেক টাকা ঘুষ নিয়েছে, আমি এই জন্য স্বাক্ষর করি নাই। তো তুই যখন আসছিস, ঠিক আছে আমি করে দেবো, তো তোরে কয় টাকা দিছে, কয় টাকা দেবে একটু জিজ্ঞেস করে আয়, ফাও ফাও কাজ করে লাভ নাই। তো বলে তো পিয়ন বলে আছে ঠিক আছে আপা জিজ্ঞেস করে আসি। তো সে জিজ্ঞেস করে আসলো, তারপরে বললো, এরপরে প্রধানমন্ত্রী স্বাক্ষর করলো। এটা শোনা কথা, এটা গল্প হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু এরকম খবর তো আমরা বাইরে থেকে শুনেছি। প্রাসাদের ভিতরে এই ঘটনাগুলো ঘটেছে। যদি এটা মিথ্যা হয়ে থাকে, প্রধানমন্ত্রী কেন এই ঘটনা শুনেননি? আর যদি সত্য হয়ে থাকে, তাহলে কেন পিয়ন 400 কোটি টাকা সেই তসরুপ করবে না? ঠিক একইভাবে এখন বর্তমান প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে তার পিয়ন, ড্রাইভার, দারোয়ান, তার আপনজন, তার বন্ধু, তার বান্ধব, তার আত্মীয়, তার স্বজন, তার এলাকাবাসী, তার প্রিয় ভাজন, তারা এই অল্প সময়ের মধ্যে, মাত্র 3 মাসের মধ্যে, 4 মাসের মধ্যে, 5 মাসের মধ্যে কি করেছে? বাংলাদেশে নাকি এই সময়ের মধ্যে 2 লাখ না কত, আমি এটা বলতে পারবো না, মানে
এ যাবৎকালে স্বল্পতম সময়, একজ্যাক্ট ফিগারটা আমার মনে আসছে না, পেপারে আসছে, সবচেয়ে বেশি এই গত 4 মাসে আমাদের দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে এই সরকারের আমলে। এর আগে কোনো জমানাতে এই 4 মাসে বা 5 মাসে এত কোটিপতি সংখ্যা বাড়েনি। এই কোটিপতির সাথে পাল্লা দিয়ে গিয়ে দেখেন সুইস ব্যাংকে টাকা বেড়েছে, আর যখনই টাকা হয়ে যায় মানুষের তখন সে স্বার্থপর হয়, চক্রান্তকারী হয়। আর যে উপকার করেছে বা যাকে মানে উপলক্ষ করে সে টাকা উপার্জন করেছে, তার ক্ষতি না করা পর্যন্ত তার ভিতরে স্বস্তি আসে না। তো সেক্ষেত্রে শুধুমাত্র এটাই বলবো, বর্তমানে যারা আছেন সাবধান হন, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন এবং বর্তমানকে নিয়ন্ত্রণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।